জি। ইউনূস সাহেবের সেই দায়িত্ববোধ নাই, কারণ উনি কোনো নির্বাচিত সরকারও না, আর উনি কোনো নির্বাচনে যেতেও চান না। তবে নির্বাচনের সরকারের প্রোটেকশনটা তিনি চান, যে কারণে এখন চক্রান্ত করতেছে ছেলেরা যদি ক্ষমতায় আসতে পারে তাদের জাতির পিতা হিসাবে ইউনূস সাহেব থেকে যাবেন মৃত্যু পর্যন্ত, অথবা ছেলেরা এখন দেখতেছে থাকতে পারবেন না, বিএনপির মাথার উপরে চাপছে। এবং আমার যতটুকু জানা আছে বা আমি যতটুকু জানতে পারছি, বিএনপির কাছ থেকে হয়তো বা তা কিছুটা আশ্বস্ত হয়েছে যে বিএনপি ক্ষমতায় আল্লাহর রহমতে যাবে এবং ইউনূস সাহেব রাষ্ট্রপতি হিসেবে থাইকা অন্তত নিজের চামড়াটা বাঁচাইতে পারবে। সেই চিন্তায় উনি আন্তর্জাতিক খেলার গুটি হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশের সমসাময়িক রাজনীতি একটা তোলকালাম অবস্থার মতো পরিস্থিতি বলা যায়। বিভিন্ন দিক থেকে সরকারের উপর নানান রকম চাপ, নানান মহলের পাবলিক যে প্রেশার, সেই প্রেশারও দিন দিন নানান রকম মাত্রা যোগ হচ্ছে। নির্বাচন সরকার ঘোষণা করেছে, সেই প্রেক্ষিতে জনমনের স্বস্তি কতটুকু আসছে তা নিয়ে সংশয় রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো বিরোধ আছে। ইভেন 5 আগস্টের পরবর্তী ঐক্যে ফাটল যা ধরেছিল, বারবারই সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও সেই ফাটল যেন বাড়ছেই। এনসিপির সবশেষ অবস্থান, তাদের বক্তব্য এবং জামাতে ইসলামীর পিআর পদ্ধতি নিয়ে অবস্থান, এসব নিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা। কেউ কেউ বলছেন যে হ্যাঁ, নির্বাচন হয়তো হয়ে যাবে, কেউ কেউ বলছেন কিভাবে সম্ভব, আরেকটি অন্তর্বর্তী সরকার হয়তো দায়িত্ব নেবে। আজ আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সময়ের বলিষ্ঠ দিকপাল যাকে বলা যায় এবং স্বাধীনতার পক্ষের মানুষ, বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে সশস্ত্র সালাম এবং শুভেচ্ছা আমাদের দর্শকদের পক্ষ থেকে পূর্ণিয়ার খোঁজ এবং পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ফজলুর রহমান, আমি এর আগে আপনার সঙ্গে আলোচনা আমরা সূত্রপাত করেছিলাম, আমরা কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু সমস্যা হয়। আমরা আলোচনায় ছিলাম সেই জায়গায় যে হঠাৎ করে স্বাধীনতা সংগ্রাম 1971-কে অস্বীকার করার একটা প্রবণতা এনসিপির মাধ্যমে। এনসিপি কে আমরা অনেক সময় বলি যে কেন এতটা গ্রহণযোগ্য হবে, তার জনমত ভিত্তি এখন পর্যন্ত পরীক্ষিত না, তার নির্বাচনের নিবন্ধন নেই, কিন্তু সরকারের কাছে এই দলটি গুরুত্বপূর্ণ। ফলে সরকার কি করছে, কি বলাচ্ছে এবং কেন স্বাধীনতা হঠাৎ করে প্রশ্নবিদ্ধ, এই আলোচনাটাই আমরা এর আগে ছিলাম। আমরা এটা দিয়ে শুরু করতে চাই এবং তারপর নির্বাচন আপনি কতটুকু দেখছেন, আপনার দল কিভাবে দেখছে এবং নির্বাচনের ক্ষেত্রে মানুষ কেন হোঁচট খাচ্ছে আস্থা তৈরিতে। যেখানে মানুষের আস্থাতেই এখনো দোলাচল, তাহলে সেই নির্বাচন কতটুকু টাফ হবে? জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে সালাম, আসসালামু আলাইকুম। আমি এই এনসিপির ছেলে পেলেদের কথার ব্যাপারে অথবা তাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেশ 3-4 দিন যাবত কিছু কথা বলেছে। এদের বিরুদ্ধে বা এদের সম্পর্কে আসলে এই কথা বলাটা খুব বিব্রতকর এবং বিরক্তিকর। কারণ এদের যে বয়সের যে সময়সীমা, এরা হলো সন্তান তুল্য ছেলে পেলে। হঠাৎ করে একটা ঘটনা প্রবাহে এরা বাংলাদেশের রাজনীতিতে সামনে এসে পড়েছে নামে এবং প্রচারে। এই নামে এবং প্রচারের সামনে আসার পরে যতটুকু ওজন বহন করার যোগ্যতা তাদের ছিল, তার চেয়ে বেশি ওজন তারা তাদের মাথায় নেওয়ার কারণে সে ওজনটা তারা বহন করতে পারতেছে বলে আমার মনে হয় না। এবং সেই ওজনটা বহন করতে পারতেছেন বলে প্রথমত তাদের আচারে, আচরণের, স্বভাবে এবং ব্যবহারে এক ধরনের বেয়াদবি বা এক ধরনের অসাংস্কৃতিক আচার আচরণ, যেটা আমাদের দেশে সাধারণত জুনিয়ররা সিনিয়রদের প্রতি করে না বা যুবকরা মুরব্বীদের প্রতি করে না। এই আচার আচরণটা শুধু আমার সঙ্গে না, সমস্ত মানুষের সঙ্গে যখনই তারা কোথাও ধাক্কা খায়, তাদের কথার প্রতিবাদ শুনে, তখনই সেই লোকটি বা সেই লোকদের বিরুদ্ধে তারা জঘন্য ধরনের মন্তব্য করে, জঘন্য ধরনের হুমকি দেয়। এবং এই ছেলেদের মধ্যে এই কালচারটাই এখন পর্যন্ত আছে। আমি জানি না আজকে তারা যেটা বিশ্বাস করতেছে যে 71-এ কোনো স্বাধীনতা সংগ্রাম সেভাবে হয় নাই, আবার কালকে দেখা যাবে তারা এমন ভাবে বলবে যে আমাকেও তারা পিছনে ফেলে দিয়েছে। না না না, এটা আমাদের ভুল হয়েছিল, 71-ই আমাদের মূল ব্যাপার। এটা আগেও 2-3 বার তারা বলছে, বদলাইছে। এইসব ছেলে পেলেরা কি বললো না বললো, আমার কাছে মনে হয়েছে যে এদেরকে অন্যরা কেউ ব্যবহার করতেছে। এবং সেই ব্যবহারের মধ্যে প্রথমত আমার কাছে, আমি জামাতকে বলবো না, ইউনূস সাহেবকে বলবো, অথবা সম্মিলিতভাবে জামাত এবং ইউনূস সাহেব তাদেরকে তৈরি করেছে। একটা ঘটনাকে কেন্দ্র করে
5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করেছে। 1-1.5 মাসের মধ্যে ছেলেগুলো মানুষের কাছে পরিচিত হয়েছে। কিছু কিছু ছেলে এর আগে তাদের পরিচয় বদল করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনে লুক্কায়িত ছিল এবং লুক্কায়িত অবস্থা সেই সংগঠনের পক্ষে পলিটিক্স করে সেই সংগঠনকেও মানুষের কাছে অপ্রিয় করে তুলেছে। এখন এদের সম্পর্কে যে বহুরূপী ছেলে পেলে, বেয়াদব ছেলে পেলে, এদের সম্পর্কে বেশি বলাটা আমি কি বলবো, আমি মনে মনে চিন্তাই করছি, আচ্ছা দেখি এরা কি পর্যন্ত করতে পারে। তবে বাঙালি জাতি এবং বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ এইটার ব্যাপারে তারা যত নিজেদেরকে পরিষ্কার করবে এইটার বিরুদ্ধে, বাঙালি জাতি এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তত তাদের চেহারাগুলো মানুষের কাছে উন্মোচিত হবে। এমনি উন্মোচিত হয়ে গেছে, কোথাও গেলে পরে 200 লোক হয় না, কেউ তাদেরকে করে না। এখন তাদেরকে যেখানেই যেতে হবে, হয় পুলিশ মিলিটারির পাহারা যাইতে হবে, এমনকি ট্যাঙ্ক নিয়ে যাইতে হয় তাদেরকে। কাজেই আমি মনে করি এরা এইসব কথা বলে নিজেদেরকে প্রকাশ করতে চায় এবং সামনে আসতে চায়। আমি তাদের ব্যাপারে এইটুকুই বলবো, তারা যদি রাজনীতি করতে চায়, যেটা তারা পারবে না, কারণ আমি জানি তারা এই দেশে কোনো মানুষের সিম্পেথি, কোনো মানুষের শ্রদ্ধাবোধ অথবা কোনো মানুষের সমর্থন, রিয়েল মানুষ যারা ভোট দিলে পরে একটা এমপি হইতে পারে, এমনকি একটা উপজেলা চেয়ারম্যান হতে পারে, তারা সবাই মিলে একটা উপজেলা চেয়ারম্যান হইতে পারবে না। কারণ একটা উপজেলা চেয়ারম্যান হইতে গেলে একটা থানাতে অন্তত 50,000 ভোট লাগে। 50,000 ভোট পাওয়া সারা দলে তাদের পক্ষে কঠিন হবে, কারণ মানুষ তাদেরকে চিনে ফেলেছে। আমার কথা এটাই যে তাদের চরিত্র, রাজনৈতিক চরিত্র, অর্থনৈতিক চরিত্র, এইটা তারা নিজেদেরকে প্রকাশিত করে ফেলছে মানুষের কাছে এবং মানুষ বুঝে ফেলছে তারা কারা। আমি যে বলি 100 টাকা ছিল না পকেটে, 10 টাকা খাওয়ার টাকা ছিল না, কোথাও রিক্সা ভাড়া দিতে গিয়ে 50 টাকা ছিল না, তারা এখন 500 কোটি টাকার মালিক, 100 কোটি 200 কোটি টাকার মালিক। মানুষ তাদেরকে বুঝে ফেলছে যে তারা হলো এই শ্রেণীর ছেলে পেলে। কাজে আমি এদের বিরুদ্ধে এইটুকুই বলবো, যারা যদি এইসব কথা থেকে বিরত হয়, তাহলে কিছুদিন হয়তো বা মানুষ তাদেরকে কেউ সমর্থন করতে পারে। কিন্তু এই কথা যদি অনবরত বলতে থাকে, এইসব হুমকি আমাদের মতো লোকজনকে, এসব বাচ্চা ছেলে পেলে আমাদের মতো লোকজনকে হুমকি দেয়, হ্যাঁ মারতে তো পারে, যে কোনো খুনি একজন মানুষকে খুন করতে পারে। এমনকি ইসলাম খানের 3 খলিফা পর্যন্ত খুন হয়েছিল, 3 জন খলিফা খুন হয়েছিল। খুন তো হতেই পারে, গান্ধী খুন হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হয়েছে, জিয়াউর রহমান খুন হয়েছে। খুন তো কাউকে কেউ করতেই পারে, আমাকে অনেকে। খুন করলেই কি খুব বড় শক্তিমান হয়ে যাবে তা না। ওই খুনের হুমকি দিয়ে আমাদেরকে দমায় রাখার দুশ্চিন্তা বা দুঃস্বপ্ন যে ছেলেগুলা দেখে, তাদের প্রতি আমার করুণা হয়। আল্লাহ এদেরকে বাঁচায় রাখুক এবং এদেরকে মানুষ করুক, আল্লাহ এদেরকে এদেশে মানুষ করুক। এরা এখনো মানুষ হয় নাই, মানুষ হয়ে গড়ে উঠুক, এটাই এদের প্রতি আমার কথা। আমি একটা দিকে আপনাকে একটু নজর দিব। আমরা জানি মানুষের জনসমর্থনের দিক, তাদের ইমেজ কোথায় গেছে, কিন্তু তারপরে দেখেন গত কয়েকদিনে ওনারা আমেরিকান এমবাসিতে মিটিং করলেন, ঠিক আছে, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এনসিপি মিটিং করছে। তারপর দেখা গেল যে আজকে আমাদের যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনের জনাব আলী রিয়াদ সহ আরো কয়েকজন তারা মিটিং করলেন এবং শোনা যাচ্ছে যে আমেরিকান এমবাসি এরকম বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে মিটিং করছে। হঠাৎ করে আমেরিকান এমবাসি কেন্দ্রিক এই যে একটা দৌড়ঝাঁপ বা এই বিষয়টা আসলে রাজনীতিতে কি নতুন কোনো মাত্রা যোগ করে, আপনার চোখে এমন কিছু করছে কিনা? তারপর আমরা ভিন্ন আরেকটি প্রসঙ্গে যেতে চাই। গত 2-3 মাস যাবতীয় বলছি যে ইউনূস সাহেব এই দেশটাকে আন্তর্জাতিক চক্রান্তের জালে আবদ্ধ করে ফেলছে। কারণ যে দেশটির কথা বললেন, সেই দেশটির যে ভারপ্রাপ্ত যিনি এখন রাষ্ট্রদূত আছেন, সেই দেশটি অনেক শক্তিমান রাষ্ট্র। তারা সারা পৃথিবীতে গ্রাস করতে চায়, তারা সারা পৃথিবীকে লুণ্ঠন করতে চায়, তারা সারা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করতে চায়। আমি বললে তারা রাখবে, আমার মতো একটা লোককে একটা টিপ দিবে, হয়তো আমি মরিয়ে যাব, কিন্তু আমি এই কথাটা ছাড়বো না যে আমেরিকাকে এক সময় বলা হইতো মার্কিন সাম্রাজ্যবাদ। তখনকার সাম্রাজ্যবাদটা তাদের ডাইরেক্টলি ছিল, এখন তারা ইনডাইরেক্টলি সাম্রাজ্যবাদের শাসন এবং শোষণ চালানোর জন্য বিভিন্ন দেশে চেষ্টা করে। এবং পৃথিবীর বর্তমান সময়ে সবচেয়ে বেশি চেষ্টাটা হইলো বাংলাদেশের উপরে আমেরিকার। এর কারণ হলো বাংলাদেশের যে অবস্থান আছে, জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক অবস্থান যেখানে আছে, সেটা হলো বঙ্গোপসাগর থেকে ধরে উত্তরে হিমালয় পর্বত পর্যন্ত, পূর্ব দিকে সেই যে পাহাড়ের যে সারি, সেই সারি থেকে ধরে
সেই দক্ষিণে বঙ্গোপসাগরের সেই সেন্ট মার্টিন দ্বীপ, আরাকান ইত্যাদি তারা দখল করতে চায়। কেন? তাদের রাজনীতির আধিপত্যের অংশ হিসাবে তারা ভারতকে এবং চীনকে একসাথে তাদের কামানের আওতায় রাখতে চায়। সেই কামানের আওতায় রাখার জন্য তাদের বঙ্গোপসাগরটা বড় বেশি দরকার, বাংলাদেশটা তাদের বড় বেশি প্রয়োজন। সেই বাংলাদেশ নেবার প্রয়োজনে তারা কিন্তু 1970-71 সন থেকে তারা চেষ্টা করে আসছিল। তাদের এক সময়ের যে যুদ্ধের সময় তাদের রাষ্ট্রদূত ছিল ফারল্যান্ড পাকিস্তানের, তিনি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুলান বহুবার বলেছিল, মুজিব তুমি আমাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দাও, বিনা যুদ্ধে তুমি স্বাধীনতা পাই দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন, আমি আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দিয়ে আমি স্বাধীনতা কিছুই চাই না। এইরকম ভাবে আরো শোনা যায় বারবারই তারা সেন্ট মার্টিন দ্বীপ চট্টগ্রামের উপরে তাদের একটা সুনজর কুনজর যাই বলেন লোবাতুর নজর তাদের উপরে ছিল, এবং এটা অন্য রাজনৈতিক দলগুলো দিতে পারবে মনে করি না এই কারণে, বা দেয় না এই কারণে, কারণ রাজনৈতিক দলগুলোর মানুষের ভোটের প্রয়োজন এবং মানুষের সমর্থনের প্রয়োজন যারা রাজনৈতিক সরকার থাকে। যে কারণে বিএনপি সরকার বলেন, হাসিনা সরকার বলেন বা এরশাদ সরকার বলেন, সুস্পষ্টভাবে তারা আমেরিকার কথায় কোনোদিনই রাজি হয় নাই যে আমাদের দেশের একটা অংশ তাদেরকে দিয়ে দিবে। কিন্তু উনি চিটাগাং সমুদ্র বন্দরকে দিয়ে দিতে চান এবং উনি বলেন যে এটার বিরুদ্ধে যারা বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করতে হবে। এবং এই ব্যাপারে আমি কয়েকদিন ওনাকে বলেছি, ইয়েস, আমার মতো একজন নাদান মানুষ, আমি একজন সাধারণ মুক্তিযোদ্ধা, যে জীবনের যৌবন না শুধু সারাটা জীবন রাজনীতিতে কাটিয়েছি, বাঙালি আর মুক্তিযুদ্ধের রাজনীতিতে, মুক্তির রাজনীতিতে। আমি আপনার চিটাগাং বন্দর আমেরিকাকে দিয়ে যাওয়ার বিরোধিতা করলাম, এখন আপনি আমাকে কি করবেন করেন। এখনো তারা ওই যে করিডোর দিয়ে দিবে আরাকানকে, এখানে একটা ইসরায়েল সৃষ্টি করবে তারা, এবং গাজা উপত্যকা সৃষ্টি করবে। আমার দেশের সবচেয়ে সুন্দর যে দ্বীপটির নাম হলো সেন্ট মার্টিন, যে সেন্ট মার্টিনে 12 মাস পর্যন্ত বাংলাদেশের একটি মানুষ যাইতে পারে নাই, বরং ওখানকার মানুষ বিতাচ্যুত হইয়া সরে আসছে। শুধু কাকড়া ছাড়া, কাপড়া ছাড়া, কাসিম ছাড়া আর কোনো জিনিস নাই। সেই সেন্ট মার্টিন দ্বীপকে অন্য দেশের কাছে তারা বন্ধক দিয়ে দিচ্ছে। সেই চক্রান্তের কারণেই এখন ইউনূস সাহেব আমেরিকাকে এত বেশি ইউনূস সাহেবের মাধ্যমে গুরুত্ব পাচ্ছে। এটা 1-11 থেকে চলছে, 2001 সনের পর থেকেই চলছে 1-11। অনেকে বলছিল না এটা 2-11 হবে। সেই অবস্থাটা এখন চলছে বলে এই কারণে, যদিও তারা তারেক রহমান সাহেবের কাছে ইউনূস সাহেব গিয়ে প্রতিশ্রুতি দিয়েছে এবং নিজে বক্তৃতা করে 5ই আগস্ট রাত্র 8:30টার সময় বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তিনি ইলেকশন করে দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ভিতরে ভিতরে উনার ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে উনার যে ছেলে পেলেরা কালকে আমেরিকার সঙ্গে, কারণ আমেরিকা তো বসেই আছে, একে তো কুটনা বুড়ি আরো পাইছে ঢুলের বাড়ি। আমেরিকা তো এখন মনে করতেছে এখন যদি ইলেকশন না করে দলগুলোর মধ্যে একটা গৃহযুদ্ধের ভাব ধরানো যায়, তাইলে বাংলাদেশটা আমি দখল করতে পারবো। সেই দখলের চেষ্টায় কালকে ছেলেদের সঙ্গে মিটিং করছে। আর আলী রিয়াজের কথা বলেন, আলী রিয়াজ তো আমেরিকার নাগরিক, আলী রিয়াজ তো হলো তাদের চক্রান্ত। আমি তাকে বলি রবার্ট ক্লাইভ, কালো রবার্ট ক্লাইভ। 1757 সনে যেমন রবার্ট ক্লাইভ চক্রান্ত করে মির জাফরের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দেশকে নিয়ে গিয়েছিল, বাঙালি জাতি পরাধীন হয়ে গিয়েছিল। এরা হইলো 19 জন মানুষ আছে যাদেরকে আমেরিকার নাগরিক হিসাবে বাংলাদেশে পাঠানো হয়েছে। এরা হইলো কালো রবার্ট ক্লাইভ। এদের এই দেশের প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, এদেশের মানুষের প্রতি কোনো সম্মান বোধ নাই, এদেশের ইতিহাস ঐতিহ্য যুদ্ধের প্রতি এদের কোনো ধরনের সম্মান বোধ নাই বলেই তারা এই দেশটা মরল কি বাঁচলো বড় কথা না। আমেরিকান নাগরিক হিসেবে তাই আমেরিকার কাছে বাংলাদেশটাকে বন্ধক দেওয়ার জন্য ইলিয়াস থেকে খলিলুর রহমান পর্যন্ত আরো অনেকেই আছে, এরা এত ছোট, এদের নাম আমি বলতে চাই না, এরা চক্রান্ত করছে। আর ওই যে জামাত বলেন জামাতটা তো আমি কি বলবো আপনাকে, জামাতটা একমাত্র মানবে এই দেশটা যতদিন পর্যন্ত পাকিস্তান হয় ততদিন পর্যন্ত আমেরিকার সাথে তারা থাকবে, যে পাকিস্তান আপনারা বানায় দেন, আমরা আপনাদের সাথে থাকবো। কারণ জামাতরা স্বপ্নে দেখে পাকিস্তান, ঘুম থেকে উঠে দেখে পাকিস্তান, ঘুমাইতে দেখে পাকিস্তান। সেই যে স্বাদের পাকিস্তান 1971 সনে জামাতরা পরাজিত হয়েছিল, যুদ্ধ করেছিল বাঙালি জাতির বিরুদ্ধে, বাঙালির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে,
এই যে অকাল কুষ্মান্ডরা এবং দুশ্মনেরা এবং এই যে বাঙালি জাতির পরাজিত শক্তি গত 54 বছর যাবৎ গুণের মতো কাটতে কাটতে নষ্ট করে ফেলছে বাংলাদেশকে, তাদের পরাজয়ের গ্লানি তারা বলে নাই। জামাত তো চেষ্টা করবে যাতে ইলেকশন না হয়ে দেশটা একটা সিভিল ওয়ারের গৃহযুদ্ধের দিকে যায়, আর সেই গৃহযুদ্ধের থেকে এই দেশটা পৃথিবীর বড় শক্তির হাতে চলে যায়, তারা চেষ্টা করবে। এবং বড় শক্তি আমার ধারণা সেই আমি বহুদিন যাবৎ বলতেছি, ওই যে আমি খালি বলি মানুষ বলবে ফজলুর রহমান তো অত বয়সী মানুষের ছোট ছোট মানুষের চড়া কয়, ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। আমি তো এইগুলো এমনিই বলি না, আমি তো বলি এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে, 61 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, আমার জীবনের 10,000 বছরের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা লাইনে লাইনে কালো অক্ষর গুলো পড়ে পড়ে যেদিন থেকে বাংলা ভাষা শুরু হয়েছে, ইংরেজি ভাষা শুরু হয়েছে, যতদিন থেকে বাংলার ব শব্দটা আছে বাঙ্গালা, ততদিন থেকে আমি যে বাংলার 10,000 বছরের ইতিহাস পড়ি, সেই 10,000 বছরের ইতিহাসের পরতে পরতে ইতিহাসের মাধ্যমে আমার জাতির প্রতি আমার যে মায়া সৃষ্টি হয়েছে, মমতার সৃষ্টি হয়েছে, আমার যে দায়িত্ববোধের সৃষ্টি হয়েছে, দায়িত্ববোধ থেকে আমি কত আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে কত কৃতজ্ঞ। আল্লাহ তো আমাকে আরো 50 বছর পরেও জন্ম দিতে পারতো, 50 বছর আগেও দিতে পারতো। আমাকে মুক্তিযুদ্ধ হওয়ার সুযোগ দিছে আল্লাহ। 71 সনে আমাকে 23 বছরের যুবক করিয়া আমাকে 48 সনের জন্ম দিয়ে। কাজে আমি মনে করি এই মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, আমার দায়িত্ব হলো মানুষকে বলে যাওয়া চারণের বেশে মানুষকে বলে যাওয়া, হে মানুষ তোমরা কি ঘুমায় আছো? ওই যে যেমন করে বাড়ির পাহারাদার বর্ষাকালে হাওর অঞ্চলে ডাকে, গ্রামের পাহারাদার আগের দিনে বেশি ডাকতো, এখন একটু কম, কারণ এত ডাকাতি হয় না হাওর অঞ্চলে। আগে ডাকাতি ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি করতো, তখন ওই হাওরের বিভিন্ন গ্রামে আমরা পাহারাদার রাখতাম। সেই পাহারাদাররা মধ্যরাতে ডাকতো, বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো, বস্তিওয়ালা জাগো। আমি হইলাম সেই মধ্যরাতের পাহারাদার, যে সারা বাঙালি জাতিকে বলতাছি, বাঙালি জাতি জাগো, বাঙালি জাতি জাগো, বাঙালি জাতি জাগো। তোমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, তোমার মায়ের সম্মান, তোমার সন্তানের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি জাগো বাঙালি জাতি, না হলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমি সেই কারণে বলছি যে ইউনূস সাহেবরা যা করতে, সবকিছু ইউনূস সাহেবদের চক্রান্তের মাধ্যমে হইতেছে। এবং যদি তারা জয় লাভ করে, ইলেকশন তো হবেই না, কারণ বিএনপি এখন দেখতেছে আস্তে আস্তে আবার বিশ্বাস করা শুরু করছে ইলেকশন না হওয়াটাই যথেষ্ট। বিএনপি যদি এই ব্যাপারে কনফার্ম হয়ে যায় যে ইলেকশনের ব্যাপারে চক্রান্ত হচ্ছে, এবং আমার ধারণা যতদিন পর্যন্ত এই যে ছেলেপেলে গুলার একটা দল আছে এনসিপি বা জামাত বা অন্যান্য যারা আছে ওই লাইনে, ধর্মের নামে ব্যবসায়ী দল, সেই দলগুলা যতদিন না বুঝবে ইলেকশন করলে তারা ক্ষমতায় যাবে, ততদিন তারা ইলেকশনে রাজি হবে না, আজে বাজে দাবি তুলবে, আজে বাজে কথা বলবে। আর সে আজে বাজে কথা দাবির ভিত্তিতেই তারা বাংলাদেশটাকে সবসময় একটা অস্থির অবস্থায় রাখবে, যেটা এখনো রাখছে। আমি আর দুইটা ছোট প্রসঙ্গ দিয়ে শেষ করবো। যেমন মানে একটা হলো যে ধরেন ইলেকশন হলো বা হলো না, যে ইলেকশন যদি হয় তাও এই গভর্নমেন্ট থাকবে না, আর ইলেকশন না হইলেও ওই গভর্নমেন্টের পক্ষে বাংলাদেশে এখন যে বাস্তবতা লং টাইম তারা ক্যারি করবে এটা অনেকে মনে করেন না। তাহলে এই যে গত একটা বছর দেশে যে অঘটনগুলো ঘটে গেছে, তারপর গ্রামীণ ব্যাংক বিভিন্ন ফ্যাসিলিটি নিয়েছে, দুর্নীতির যে অসংখ্য অভিযোগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরেকজন খুবই ঘনিষ্ঠ কর্মকর্তা সাত্তার সাহেব, তিনি বলেছেন 8 জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ তার কাছে আছে, ডকুমেন্ট আছে, যদিও বিএনপি ফর্মালি এটা বলে না, কিন্তু মানুষের মধ্যে তো এটা একটা চিন্তা শুরু করেছে। তো এই গভর্নমেন্ট যে প্রক্রিয়ায় যাক, ইলেকশন দিয়েই যাক আর না দিয়েই যাক, এই যে অন্যায় অপরাধের দৃষ্টান্তগুলো, মব করার যে দৃষ্টান্তগুলো, 500-600 মানুষ মারা যাওয়ার দৃষ্টান্তগুলো, এইগুলোর কি কোনোদিন জবাবদিহিতা আসবে না বাংলাদেশে? আমি সাত্তার সাহেবের ব্যাপারটা আমি দেখেছি। সাত্তার সাহেব একজন অফিসার ছিলেন, তো এই ব্যক্তিটা, উনাকে আমার খুব সজ্জন মানুষ মনে হয়েছে। খুব বেশি আমার সঙ্গে তার সংযোগ আছে তা বলবো না, কিন্তু যতবারই দেখা হয়েছে কথায় বার্তায় আচার আচরণে অত্যন্ত সজ্জন মানুষ ওনাকে আমার মনে হয়েছে সাত্তার সাহেবকে, এবং খুব ফালতু কথা বলে বলে আমার মনে হয় না। আবার যে সাত্তার সাহেব যখন বললো যে 8 জন উপদেষ্টার নামে এই অভিযোগ আছে, তাদের দুর্নীতির অভিযোগ আছে, আমি দেখলাম যে আমাদের আরেকজন সজ্জন মানুষ, যিনি বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, তিনি সঙ্গে সঙ্গে বলে দিলেন না না না, ওনার কথার সাথে আমাদের কোনো কি নাই, আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ যেভাবে দেশ চালাইতেছে ইউনূস সাহেব এবং তার ওই যে উপদেষ্টারা খুব ভালো চালাইতেছে, এই কথাটা উনি বলে দিলেন। আমি এখন দুইজনের মধ্যে পড়ছি, আমি এটার কথার ব্যাপারে কোনো কথা বলতে চাই না, এই কারণে কথা বলতে চাই না। অন্যান্য বিষয়, অন্যান্য এক বছরে আর যা যা ঘটেছে, আমি বয়স হিসাবে বলি, আমার যেহেতু বয়স হয়েছে, আমি একজন আইনজ্ঞ হিসাবে বলি, সাত্তার সাহেব কথাটা বলার আগে উনি তো শুধু আমাদের অফিসার্স ক্লাবের মহাসচিব তাই না, সারা বাংলাদেশের অফিসারদের মহাসচিব তাই না, উনি শুধু একজন সাবেক আমলা তাই না, উনি কিন্তু গত 15-20 বছর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পিএস। এটা হলো ওনার সবচেয়ে বড় পরিচয় এবং শক্তি, এটা শক্তি। অফিসার্স ক্লাবের সেক্রেটারি হওয়ার চেয়ে বেশি শক্তি হলো উনি খালেদা জিয়ার পিএস, প্রাইভেট সেক্রেটারি। আমার ধারণা উনি এই কথাটা বলার আগে উনি যার পিএস, উনার সঙ্গে কথা হয়েছে কিনা আমি জানি না। আমার কথাটা কি বুঝতে পারছো? উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলছে কিনা যে ম্যাডাম আমার কাছে কিন্তু এইসব কাগজপত্র আছে, এই কথাগুলো আমি বলতে চাই, ম্যাডাম তাকে পারমিশন দিছে কিনা, পারমিশন দিয়ে থাকলে উনি যা বলছে তা ওকে, পারমিশন নিয়ে না দিয়ে থাকলে উনার এই কথাটা একটু বেশি আগে বাগে হয়ে গেল, আমি এর বেশি আর বলতে চাই না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গটা আমি একটা আবার আমাদের মহাসচিব যে পট করে বলে ফেললো না 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 এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, উনিও কি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলছেন কিনা, যে আমাদের আপনার যে প্রাইভেট সেক্রেটারি এবং আমাদের যে খুব ক্লোজ লোক, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। সাত্তার সাহেব কিন্তু এমন একজন মানুষ, যখন সমস্ত আমলা পেয়াদারা বিএনপি অফিস থেকে, দেশনেত্রীর অফিস থেকে, চেয়ারপারসনের অফিস থেকে পালায় গেছে, সাত্তার সাহেব কিন্তু পালায় যায়নি, অনেকেই কিন্তু পালায় গেছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, কাজে পট করে তাকেও যে ডিফেম করে ফেলা, এটা কি দেশনেত্রীকে জিজ্ঞাসা করে যে উনি যে সাত্তার সাহেবকে কথাটা বললো এই ব্যাপারে আমরা কি বলবো, এই জায়গাটার মধ্যে আমি থাকতে চাই। আমি আসলে মেন কথা আমি বলতে চাই, হ্যাঁ উনি কিন্তু ওই আমি কি বলবো কয়লার মধ্যে কিন্তু রং লাগাইলেন জনাব মহাসচিব সাহেব, এটা আমার সবাই বলে, আমাকে আজকে বললো যে উনি তো আবার সার্টিফিকেট দিলেন যে সমস্ত ওই যে কি বলে উপদেষ্টারা এই খুব সৎভাবে দেশ চালাইতেছে, মানে এই উপদেষ্টা যদি সৎ হয় তাহলে অসৎ আমি কারে কমবো, যাদের প্রাইভেট সেক্রেটারি 311 কোটি টাকা 3 মাসে কামায়, এদেরকে যদি আমার সৎ বলতে হয়, যারা বিদেশে টাকা পাচার করে, যাদের ব্যাপারে নানা ধরনের অভিজ্ঞতা আছে, সচিবালয়টাকে যারা এই দেশে একদম তামা বানায় ফেলছে, সচিবালয়টাকে লুট করে ফেলছে, সচিবালয়ের মাধ্যমে যারা সারা বাংলাদেশটাকে লুট করতেছে, এদেরকে যদি বলা হয় না না তারা খুব ভালো চালাইতেছে, এইটা আমি আর বলতে পারবো না। তবে এই ব্যাপারটা আমি এগ্রি করতে পারলাম না। এই উপদেষ্টারা হয়নি যারা লুট করতেছে, তা না হলে তারা অযোগ্য লুট ফিরাইতে পারতেছে না, কিন্তু বাংলাদেশে লুট হইতেছে অসম্ভব। এটা আগের তুলনায় কি হইতেছে আমি নাই বা গেলাম সেই তুলনায়, কিন্তু এগুলো একসময় জবাবদিহিতে আসবে না, আইনের আওতায় আসবে না এগুলো এক সময় তো আসবেই। আমি তো আর কতদিন বাঁচবো জানি না, আমি কি দেখে যাবো কিনা, কিন্তু আসবে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি আসতেই হবে। আমার কাছে এত প্রমাণ আছে, এই যে কইলে কইব দেখান আপনি কেন এই কথা বলেন, আমার কাছে এত প্রমাণ আছে কোন অফিসার বদলি করতে গিয়া, কোন কোম্পানিকে কাজ করতে গিয়া, অথবা কোন বড় বড় টেন্ডার দিতে গিয়ে কারা কি করছে, সবগুলো আমার কাছে এমন কিছু আছে মাথা ঘুরিয়ে যায়, মনে হয় বৃথায় যুদ্ধ করে দেশটা আমি স্বাধীন করছিলাম। আমার কথাটা এরকম, সারা জীবনে 1 কোটি টাকা একসাথে দেখি নাই, সারা জীবনে 50 লক্ষ টাকা একসাথে দেখি নাই। ফজলুর রহমানরা খুব ক্লিয়ারলি বলি, আমার পরিবারে আমরা সবাই রোজগার করি, আমরা 6 জন, আমাদের সবাই রোজগার করি, তারপরও 1 লাখ টাকা 2 লাখ টাকা আমাদের খুব কষ্টের ব্যাপার, খুব কষ্টের ব্যাপার। সেইখানে 200 কোটি 300 কোটি বাচ্চা ছেলে পেলেদের হাতে। একটা ছেলে দেখলাম তার নাম হলো তানবীর, বাংলার নতুন বীর হয়েছিল, আবার দাড়ি টাড়ি দেখলে মনে হয় ওলি আল্লাহ, নিজামুদ্দিন আউলিয়ার বংশধর। সেই তানবীর দেখলাম এক দিলে 400 কোটি টাকা মেরে দিল।
এগুলো তো আমাদের কাছে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আমার কেন হার্ট অ্যাটাক করে না আমি জানি না, হার্ট বড় শক্ত, নাহলে এটা হার্ট অ্যাটাক করার মতো। 400 কোটি টাকা একটা ছেলে, এই ছেলেটাকে আমার বাড়ির আমি কর্মচারী রাখবো। আমার কাছে আজকে একটা ছেলে আসছে, শুধু আমার মোহরি হইতে চায়, শুধু আমার সেকেন্ড মোহরি হইতে চায়। আজকে একটা ছেলে আসছে, ছেলেটা MA পাস, খুব ভালো রেজাল্ট, ওরা মোহরি নেই, বলছি ও কাজের ধরন বুঝতে পারবে। এইসব ছেলে পেলেরা কোন পরীক্ষা দিলে প্রাইমারি স্কুলের মাস্টার হইতে পারবো না পরীক্ষা, এরা মন্ত্রী হয়ে গেছে। এরা তো এই করবে। ইউনূস সাহেব দেশটাকে এই জায়গাতে নিছে। আমি বলবো ইউনূস সাহেবের উপরে বড় বেশি আশা করছিলাম, কিন্তু ইউনূস সাহেব দেশটাকে এই জায়গায় নিছে। ইউনূস সাহেব আন্তর্জাতিক প্লেয়ার মনে করছিলাম আমি, উনি আন্তর্জাতিক প্লেয়ার, আন্তর্জাতিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, দেশটাকে উন্নত করবে অর্থে, ভিত্তে, টাকায়, পয়সায়, শৃঙ্খলায়, শান্তিতে। কিন্তু এইটা মনে হচ্ছে না, ইউনূস সাহেব আন্তর্জাতিক চক্রের মানুষ। এখন এটা বারবারই মনে হয় উনি আন্তর্জাতিক চক্রের মানুষ, যে চক্র বাংলাদেশকে ধ্বংস করতে চায়। আমি অন্য একটা খুব অন্য বিষয়ে একটু যেতে চাই, আমি আপনার অনুমতি ক্রমে। সেটা হলো আমাদের দেশে আপনি জানেন যে আজকে 14ই আগস্ট, আগামীকাল 15ই আগস্ট। আমরা এই জেনারেশন, আমরা যারা 71 দেখিনি বা পরবর্তী জেনারেশন যারা পড়াশোনায় ছিলাম, পড়াশোনার সময়টাতে আমাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের গুরুত্ব, চেতনা সবটাই অনেকাংশেই আছে। সাংস্কৃতিক কারণে, পরিবেশগত কারণে, ভৌগোলিক কারণে আছে আরো বেশি। সেই জায়গায় যেমন 15ই আগস্ট এই দিনটা যে কোনো মানুষ মারা যেতে পারে, মারা গেলে যে পরিবার মারা গেছে সে শোক পালন করবে। তার মানে এই না যে পরিবারে কেউ জন্ম নিয়েছে সে পরিবার আনন্দ করবে না, উৎসব করবে না বা জন্মদিন পালন করবে না। আমি একটু ভূমিকা দিয়ে এই কথাটা বলছি আপনার অনুমতিক্রমে। আবার একইভাবে আজকে কোথাও আমার এখানে জন্ম নিল, আমি উৎসব করবো বলে অন্য কেউ শোক পালন করবে না, তা তো না। কিন্তু আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতিতে এমন জায়গায় গেছে, আপনি কথায় বলছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মৃত্যুর দিনটা এমন একটা আবহ গত 2 বছর ধরে, এর আগে যেটা হয়েছে অনেক সময় অতিরঞ্জিত হয়েছে, আমরা সেটাও বলেছি, এখনো বলি, অতিরঞ্জিত ভাবে পালন করার বিষয় হয়েছে, সরকারি টাকা খরচ করে হয়েছে। কিন্তু এখন এসে একটা অলিখিত, অঘোষিত একটা নিষেধাজ্ঞার বিষয়। এই বিষয়টা, এই যে 15ই আগস্ট 32-এ কেউ গেলে ব্যবস্থা নেওয়া হবে, এই করলে ব্যবস্থা নেওয়া হবে, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক আছে, আওয়ামী লীগ যদি কোনো সেইটার অংশ হিসেবে কেউ যদি কোনো কর্মসূচি দিত, কথা বলা যেত। ইন্ডিভিজুয়ালি ফাউন্ডার অফ দ্য নেশন বা অন্তত মুক্তিযুদ্ধের একজন অধিনায়ক হিসেবে তার মৃত্যু দিনটাকে নিয়ে যে বিতর্ক, এইটার অবসান কি কোনোভাবে সম্ভব? আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এ বিষয়ে যে দুটা কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে। ফজলুর রহমান। আমি আবারও বলছি, আপনার দলীয় নীতি আদর্শের প্রতি সম্মান রেখে, আপনার দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, শেষে সম্মান রেখে বলছি, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি আপনাকে খুব বিব্রতকর ভাবে এই প্রশ্নের উত্তর, আমি কোনো কিছুই আল্লাহকে ছাড়া যেহেতু ভয় পাই না, এবং এখন রাজনীতির ব্যাপারে খুব মায়া মমতা আছে, মন্ত্রী হব, টাকা হবে, পয়সা হবে, লোভ হবে, লাভ হবে না, এগুলা চিন্তা করি বলে সব প্রশ্নের উত্তর আমি দিব। যতদিন পর্যন্ত 71-এর প্রশ্নের ফয়সালা না হয়েছে ততদিন পর্যন্ত 15ই আগস্টের প্রশ্নের ফয়সালা হবে বলে আমি মনে করি না। যখন যেভাবে ক্ষমতায় থাকবে তারা 15ই আগস্টকে একভাবে দেখবে, আরেকজন যখন ক্ষমতায় থাকবে তখন অন্যভাবে দেখবে। এটার জন্য 71-এর ব্যাপারটা ফয়সালা হওয়াটা একদম খুবই জরুরি, একদম খুবই জরুরি। 71-এর ব্যাপারটা যদি ঠিক মতো ভাবে, সঠিকভাবে, ইতিহাসের মতো করে সত্যভাবে ফয়সালা হয়, তাহলে 15ই আগস্টের ব্যাপারটা ফয়সালা হয়ে যাবে, এটা আমি মনে করি। আর ওই কাকে কে দায়িত্ব দিবে কি দিবে না, এটা আমি যেহেতু একটা দল করি, আমি আমার দলের দিকে তাকায় আছি, আমার দল যা করবে আমি তাই করব। এর বাইরে তো আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আমার মনে যাই থাক বা আমার চিন্তায় যতটাই থাক যে অমুক তমুক, আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আমার দলের সিদ্ধান্ত, এগুলো তো পলিটিক্যাল ব্যাপার। তো 71-এর ব্যাপারটা ফয়সালা হইলে 15ই আগস্টের ব্যাপার না হইলে ফয়সালা হবে। এটা 71-এ আটকে রয়েছে। 71-এর ব্যাপার ফয়সালার দিকেই তো এখন সরকার বলি তাদের অনুগত যারা, ইভেন জামাতে ইসলাম, তারা তো 71-কে এখন যত রকম হয় বিকৃত করা যায়, না হলে অস্বীকার করা যায়। এর বাইরে তো এখন সরকার যেমন ঘোষণাপত্র যেটা তারা ঘোষণা করেছে, 71-এ যে এত বীর গাথা, এটা তো এক ঘোষণাপত্রে স্থান দিয়েও হয় না। এটা একটা মানে আপনাকেও বলেছি, আমি অন্য কয়েকজনকে বলেছি যে ওই যে একটা কি পড়লো, কি জুলাই
ঘোষণাপত্র ঘোষণাপত্র বলছে ঘোষণাপত্রটা নাকি জনাব আলী রিয়াজ সাহেব লেখছে। আমি বলছি আমার দলে 500 কর্মী আছে যারা ওনার মতো লোকদেরকে পড়াইতে পারবো এবং ওই ছেলেগুলোর বাও হাত দিয়ে আধা ঘন্টা এরকম একটা ঘোষণাপত্র লিখতে পারবো। 71-এর এই ঘোষণাপত্রটা 5ই আগস্টে যে পড়া, এটা 71-কে অনেক বেশি ছোট করছে, 71-কে অনেক বেশি কি বলবো বিভ্রান্ত করছে, 71-কে অনেক বেশি অস্বীকার করার মতো দুঃসাহস দেখাইছে। কাজে এইসব ব্যাপার আমি বলতেছি, আরো বলবো। আমি এইসব এই ঘোষণাপত্র কিছু থাকবে বলে আমি মনে করি না, কারণ এইগুলা সত্য নয় এবং সত্যভাবে এটা লিখিত নয়, প্রতিষ্ঠিত নয়। কাজে এটা প্রতিষ্ঠিত হবেও না। এই ধরনের ঘোষণাপত্র যে কেউ করলে ইচ্ছা করলে এটা করে ফেলবে, এটা পারবে না, এটা হবে না। আমরা যদি 100% মানুষ এখন মিললে একমত হই, 10 বছর 20 বছর পরে, কারণ এক সময় 100% লোক মুর্শিদাবাদে স্লোগান দিছিল 1757 সনের 3রা জুলাই, নবাব মীর জাফর কি জয়, সিরাজউদ্দৌলা কি মুর্দাবাদ। সিরাজউদ্দৌলার লাশটাকে উলঙ্গ করিয়া রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছিল দেখানোর জন্য সিরাজউদ্দৌলা কত খারাপ। কিন্তু 100 বছর পরে প্রতিষ্ঠিত হয়েছে এবং অনন্তকাল এটা প্রতিষ্ঠিত হবে, মীর জাফরই বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলাই দেশপ্রেমিক। 5 লক্ষ টাকা দিল কোন গরিব মানুষের সন্তানের নাম কেউ মীর জাফর রাখবে না, কিন্তু যতদিন অনন্তকাল পৃথিবী থাকবে সিরাজ বা সিরাজউদ্দৌলার নাম রাখার জন্য মানুষ ব্যস্ত থাকবে। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না এবং সত্যটা উদ্ঘাটিত হবে। আজকের জমানায় হয়তো হবে না, আমি জীবিত থাকতে, আপনি জীবিত থাকতে যারা এইসব দুষ্কর্ম গুলা করছি বা করি, বা সুকর্ম গুলা করছি বা করি, আমরা জীবিত থাকতে এটা সত্য প্রকাশিত হবে না। এখনো 3 জেনারেশন যায় নাই, মাত্র 2 জেনারেশনও যায়নি। আমি আরেকটা জেনারেশনের জন্য অপেক্ষা করতেছি, সেদিন আমি থাকবো না, কারণ আরেকটা জেনারেশন যেতে হলে আরো প্রায় 36 বছর 37 বছর সময় লাগবে। ওই সময়টা আমি বাঁচবো না দেখে যেতে। অর্থাৎ 99 বছর বা 100 বছর সময় না হইলে সব ইতিহাসের বর্তমান মানুষগুলো মারা যায় না, ভবিষ্যৎ মানুষগুলো সামনে আসে না। কাজে ইতিহাসের রিয়েল পরিচয়টা, আমি যে কথাগুলো বলি আপনি মনে রাখেন, আপনি আমার সন্তান তুল্য, আপনি মনে রাখেন এই কথাগুলো বাংলাদেশে কেউ বলবে না। যে ইতিহাসটা চিন্তা করে 100 বছর লাগে, যখন যে জেনারেশন ইতিহাস সৃষ্টি করছে তারা থাকবে না, নতুন জেনারেশন আইসা ইতিহাস রচনা করার মতো যোগ্যতা থাকবে, তখন রিয়েল ইতিহাসটা 100 বছর পরে হবে। সেই ইতিহাসটার জন্য আমি 2071 সনের জন্য আমি অপেক্ষা করতেছি, যেদিন আমি থাকবো। কিন্তু রিয়েল ইতিহাসটা হবে কে কি, এ হলো কথাটা। এখন আমরা যার যেমন আমিও বই লেখছি, আমার দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধ আমি লেখা গেছি, আপনার দৃষ্টিকোণ থেকে আপনি লেখা যাবেন, আরেকজনের দৃষ্টি আরেকজন লেখা যাবে, কিন্তু এইটাকে 100 বছর পরে সঠিকভাবে ইতিহাস হিসাবে প্রতিষ্ঠিত হবে মানুষের হৃদয়ে। এটা হলো কথাটা। আমি এবং আমরা আমার দর্শকদের পক্ষ থেকে আপনার শতায়ু দীর্ঘ জীবন এবং সুস্থ জীবন কামনা করি। অনেক 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 ধন্যবাদ। আপনি এই সময়ের নতুন প্রজন্ম এবং এই আধুনিক প্রজন্মের কাছে আপনি একটা নতুন বার্তা তুলে ধরেছেন, যেটা এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সত্যিকারের বার্তা। সেজন্য আমরা আপনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিষ্ঠানকে সালাম, আর সমস্ত মানুষকে আমার সালাম। আসসালামু আলাইকুম।